a Z, and a fa, and a na, and a ta. কবে থেকে শখ হলো যে তুমি ভয়েস ওভারে কাজ করবে? মানে হঠাৎ করে কি হলো এটা? না, হঠাৎ করে তো হয়নি, সে তো বহুকাল আগের কথা আসলে। মানে 1922 সালের? না, 1900 অতটাও আগের নয়। আচ্ছা, 97, 98, হ্যাঁ 98। তার কারণ হচ্ছে যে ওই কফি হাউসে যাতায়াতের সময় আড্ডাতেই এক বন্ধু আমাকে খবর দিল যে তুই তো মোটামুটি দেখতে শুনতে খারাপ নয়, তুই রেডিওতে একবার যোগাযোগ কর। প্রথমটায় খেয়াল করিনি, আমি ওর কাছ থেকে একজনের নাম্বার পেলাম, বললো যে যোগাযোগ কর, কাজ হতে পারে, কিছু লেখালেখির লোক খুঁজছে। তো সেই ছেলেটি চলে যাওয়ার পর আমাকে এক বন্ধু পাশ থেকে বললো তবে দিয়ে গেল। তাই বললাম মানে যে বেটা রেডিওতে দেখা যায়, তাও তো ঠিক, দেখতে শুনতে ভালো, সাথে রেডিওর কি সম্পর্ক? যাই হোক, কাজের সুযোগ আছে শুনে গেলাম, গিয়ে স্ক্রিপ্ট লেখার কাজ পেলাম এবং সেখান থেকেই শুরু। সেই স্ক্রিপ্ট লেখার কাজ করতে করতে আমাকে একদিন বলা হলো যে যাও গিয়ে একটু মাইকের সামনে দাঁড়াও দেখি, তোমার যেটা লিখেছো সেটা তুমি কেমন ভাবে ডেলিভার করতে পারো। তা সেটাও করলাম। এখন যেমন তোমার গলা দরাজ গলা বলা হয় আর কি, রোমান্টিক দরাজ, তখন কি তাই ছিল? এত না, এতটা বেশ ছিল না। তার কারণ দানে দানে পে লিখা হ্যায় খানে ওয়ালে কা নাম, আর দানে দানে পে লিখা হ্যায় উম্র হোনে ওয়ালে কা নাম ভি। মানে উম্র তো হচ্ছে সঙ্গে সঙ্গে তজরুবা, সেই তজরুবা যেটা, সেটার সঙ্গে সঙ্গে ব্যারিটোনটাও বাড়তে থাকে। যাই হোক, হ্যাঁ, তো সেই কাজের পরে আমি রেডিওতে সুযোগ পাইনি। মানে আমি যে সময়টার কথা বললাম তারপর একটা বছর আমি কল সেন্টারে চাকরি করেছি। বাহ। তাও গুড়গাঁওতে। আর সেখানে আবার একজন ইন্ডিয়ান নয়, মানে আমেরিকান সেজে কথা বলতে হতো। মানে যেহেতু কল সেন্টারটা ইন্ডিয়া বেসড, কিন্তু কোম্পানিটা তো ইউএস এর, ফলত যাদের মানে যে কাস্টমারদের সঙ্গে কথা বলতে হতো তারা আমেরিকান। তো আমার সেখানে অ্যালায়েন্স ছিল বিল, যেহেতু আমার ডাকনাম বিলে। তো সেখান থেকে আমাকে জিজ্ঞেস করা তো, আমি বলেছিলাম আমার অ্যালায়েন্স বিল। সেটা একটা ঝামেলা হয়েছিল, সেটা গল্পটা আরেকদিন বলবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমেরিকানদের সঙ্গে কথা বলা, মানে প্রথমে তাদের কথা বোঝা এবং উত্তরে তাদের বুঝিয়ে বলা আর কি, সেটা একটা শিক্ষা। সেটা একটা বেশ মজার সময়। যেমন ধরো আফ্রো আমেরিকান যারা, তাদের যে কথা বলার স্টাইল নর্মাল আমেরিকানদের সঙ্গে সেটা নয়। তো যখন কোনো পলিসি নাম্বার আমি হয়তো জানতে চেয়েছি, যে কেউ একজন ফোন করেছেন, প্রথমে তো বুঝতে হতো যে পুরুষ না মহিলা, কেননা হ্যালো এই গলাটা শুনে বললাম যে ধরো নামটা দেখছি না মহিলা। তো বললাম যে ম্যাম মে হ্যাভ ইউর পলিসি নাম্বার। বলছে পলিসি, you mean policy number? Okay, it's a T is a Tom, and a Z, and a fa, and a na, and a ta. Fan, বলছি তাহলে কি বাবা? তা বললাম যে ফাইভটাকে উনি ফ্যাব বলছেন, 9কে বলছেন ন্যা, এরকম করে। তো সেইটা শেখা বোঝা। আমাদের এখানে মানে কোন আফ্রো আমেরিকান চরিত্র হলে তার তোমার রোলটা বাঁধা। আফ্রো আমেরিকান কেন, আমেরিকান, অস্ট্রেলিয়ান সবকিছু বাঁধা। একদম ভেরি গুড, একদম। তারপর এক বছর সেইখানে নাইট শিফট করার পর আমি দেখলাম যে আমাকে শিফট করতে হবে, নইলে আমার পক্ষে এইভাবে আমেরিকানদের ডিল করা আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না। তো মাঝরাত্রিরে ওই যে ব্রেকটা পেতাম, একটা 15 মিনিট 20 মিনিটের ব্রেক পেতাম 2-2-2:30 নাগাদ রাত্রিবেলা, ওই কিউবিকল থেকে কফি হাতে বেরিয়ে গিয়ে আকাশের দিকে তাকাতাম আর ঈশ্বরকে বলতাম যে আমাকে এখান থেকে শিফট করো। আর যাই হোক, আমি এই কল সেন্টারে জীবনটা আমি নিতে পারছি না, মানে পারছি না আর কি। সত্যি কথা বলতে মজাও হতো কাজটা, যে পুরো যে বোরিং তা না। হ্যাঁ, কারণ অনেক রকম লোক ফোন, অনেক রকম লোকের সঙ্গে কথা হচ্ছে, আমেরিকানদের সঙ্গে। সেটা কি হেল্প করেছে তোমাকে, মানে এখন বিভিন্ন চরিত্রে ভয়েস ওভার করতে? তোমাকে নিঃসন্দেহে ডেফিনেটলি হেল্প করেছে। তার কারণ যে ধরো কাস্টমাররা এক ধরনের তাদের কথা বলার ধরন এক রকমের, আবার যখন ব্রোকাররা ফোন করতো 90% আমেরিকানদের 40+ হলেই তাদের ব্যারিটোন, মানে ডিপ ব্যারিটোন। তো সেই জোসেফ হোক বা অ্যান্ড্রু হোক, যেই ফোন করতো, ধরো আমি ফোন ধরলাম, annuity services, how may I help you today? What's your name please? এইভাবে গলা, হ্যাঁ, নানান রকমের এরকম ক্যারেক্টারদের সঙ্গে কথা বলতে বলতে এই অ্যাকসেন্ট বলো বা তাদের মনের ভাব। যেমন একজন আমারই এক বন্ধু, কখনো মনে হয়েছে যে মানে রেডিওতে তুমি অনেকটা দিচ্ছ, একটু মুখটা দেখালে টেলিভিশন বা সিনেমায় হলে আরো বেশি কিছু করতে পারতে? অভিনয়ের পোকা সব বাঙালির মধ্যেই থাকে,
আমারও ছিল। কাজেই অভিনয়ের সঙ্গে আমি বরাবরই যুক্ত থেকেছি, মানে স্কুলে নাটক করা থেকে শুরু করে কলেজ লাইফে পরবর্তীকালে গ্রুপ থিয়েটার জয়েন করা, এবং শেখরদার দলে আমি কাজ করতাম। আমি একজন কর্মী ছিলাম, শেখর সমাদ্দার। তো তখন নাম ছিল ঘরে বাইরে, পরে আভাস নামে শেখরদার দলটাকে ফর্ম করেন, এবং সেখানে আমি দীর্ঘদিন অনেক ভালো ভালো কাজ করেছি, বড় বড় প্রোডাকশনের সঙ্গে কাজ করেছি। শেখরদা মানে শেখর দাস, যিনি না, শেখর সমাদ্দার, শেখর সমাদ্দার, সরি, আচ্ছা, প্রফেসর শেখর সমাদ্দার, প্রফেসর শেখর সমাদ্দার। তো ওনার দলে আমি যখন ঢুকেছিলাম সেই বয়সে ন্যাচারালি আমি একজন কর্মীর জায়গায় পাবো। কিন্তু এই যে বাংলা থিয়েটারের যে শিক্ষা, যে তোমার একটা গুরুকুলের মতো নিয়ম, যে তোমাকে অভিনয় স্টেজে তুমি পরে যাবে, স্টেজের কথা ভুলে যাও, আগে তুমি প্রপ সরানো দেখো, প্রপ তোলো, স্টেজ পরিষ্কার করো, ইনফ্যাক্ট কো অ্যাক্টরদের জন্য চা জল খাবার নিয়ে এসো, সিঙ্গাড়া চা আনতে যাও, এবং খুব আনন্দের সঙ্গেই করতাম সেটা, খুব মজার সঙ্গেই করতাম, এবং সেখানেও প্রচুর শিখেছি। পরে টিভিতে যখন যখন সুযোগ পেয়েছি মুখ দেখিয়েছি, দেখাইনি তা নয়, কিন্তু রেডিও মাধ্যমটা যেহেতু আমাকে একটা প্রথম ব্রেক বলা যায়, প্রথম ভালোবাসা বলা যায়, প্রথম প্রেম, হ্যাঁ, ইনফ্যাক্ট গ্ল্যামারের সঙ্গে সেই অর্থে প্রথম পরিচয় রেডিও, মানে এফএম যখন ঢুকলো তখন এলো, মানে শরণ্য শেখর থেকে আমি আর যে শেখর হয়ে উঠলাম, সেই যে ট্রানজিশনটা, সেটা আমাকে রেডিওর প্রতি একটু বেশি লয়াল। তোমার নাম শরণ্য শেখর? আমার পুরো নাম শরণ্য শেখর। মানে কি? শরণ্য মানে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। আচ্ছা আচ্ছা, সেইখানকার শরণ্য। বাদ দিয়ে দিলে কেন? তার কারণ হচ্ছে আমি যে চ্যানেল, মানে যে স্টেশনে প্রথম কাজ শুরু করলাম সেটা ছিল পাওয়ার 107.8 FM। তো ইংলিশ স্টেশন ছিল, বাংলার কোনো সিন নেই, শেখর, হ্যাঁ, হিন্দি ইংলিশ স্টেশন ছিল। আর শরণ্য বলতে গেলে আমাকে তখন বলতে হতো যে আপ শুন রহে হ্যাঁ শরণ্য কো, তো বলা যাবে না, কি ওটা অদ্ভুত লাগছে। হ্যাঁ, ওই জন্য শেখর। আমার বস বললেন তুই এক কাজ কর, তো মিডল নেম আছে একটা শেখর, ওটা ইউজ কর। ঠিক আছে, তাই হোক, এটাই হিট। তোমার ফেসবুকে দেখা যায় দুটো ছবি, একটি তোমার পোষ্যর সঙ্গে ছবি আর একটি বাচ্চা মেয়ের সঙ্গে ছবি। হ্যাঁ, সেই বাচ্চা মেয়েটি এখন আর বাচ্চা নেই, আচ্ছা, তিনি এখন বড় হয়ে গেছেন। হ্যাঁ, তিনি এখন 7-এ পড়েন। বাহ। আর বাকি যারা বাচ্চা, যারা এখনো 7-এ ওঠেনি, বাকি যারা আছে তারা চিরকালই কেজিতে থাকবে, তাদের এই 1.5 কেজি থেকে 20 কেজি হওয়া অবধি এবং তার বেশি হওয়া অবধি তারা কোনোদিন আর কোনো ক্লাসে উঠবে না। কিন্তু তারা আমার সংখ্যায় বেড়েই চলেছে ঠাকুরের আশীর্বাদে। হ্যাঁ, সেই সন্তানদের সংখ্যা আমি আটকাতে পারিনি। না, সেটা তো তোমার ফেসবুক দেখলেই বোঝা যায়। তো তোমার, তো তুমি যে মানে এখানে এত কাজ কর, তোমার সঙ্গে আলাপ মূলত আমার সানডে সাসপেন্সেই। তো দেখো, আমরা যখন সবাই কাজ করি, কেউ কিছু কাজ ভালোবাসে, কেউ কিছু কাজ ভালোবাসে না, কেউ গালাগাল দেয়, কেউ খারাপ কথা বলে, কেউ ভালো কথা বলে। তো তুমি, মানে এখন একটা শব্দ আছে ট্রোল, তুমি ট্রোলদের কিভাবে নাও? মানে যারা আমাকে ট্রোল করে বা যারা বলে যে ভালো লাগলো না ব্যাপারটা, এনাকে পাল্টে দিন, অন্য কাউকে আনুন, এই সংখ্যাটা আছে, মানে এটা আমি দেখেছি। প্রথমে একটু মন খারাপ হয়েছিল, মানে প্রথমে মনে হচ্ছে যে আরে কি বাবা এরকম ভাবে লিখছে কেন, তাহলে কি আমার কোনো ত্রুটি রয়ে গেছে, আমার কাজে কি কোনো ভুল হয়েছে, মানে ঠিক মতন করতে পারিনি। তারপরে আমি কোনো কালেই কমেন্টের মানে উত্তরে প্রত্যুত্তর বা এরকম ওই খেলাটায় আমি যাই না, ইনভলভ হই না। আমি একটু আমি ফার্স্ট করতাম, উত্তর দিতাম, তারপর দেখতাম এটা কোনো লাভ নেই। না, ইট গোজ অন, এটার কোনো লাভ নেই, ইট গোজ অন, উত্তর দিলে আবার তার উত্তর আরেকজন দেবে, এটার কোনো শেষ নেই। এবং সেটারও একটা অভিসন্ধি আছে, তার পেছনেও একটা গেম আছে, হতেই পারে। তো সেই কারণে আমি ইনভলভ হতাম না। তারপর নিজেকেই নিজে বোঝালাম যে যদি 200টা কমেন্ট আসে, তার মধ্যে যদি 2টো লোক বলে যে ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, তাহলে আমার মনে হয় সেই ট্রোলিংটারও দরকার আছে। হ্যাঁ, মানে বাকি 198 জন তো বলছে ভালো লাগে। হ্যাঁ, মানে সবাই যদি আমাকে বলে আহা কি দারুণ, তাহলে হয়তো আমি আমার ত্রুটিগুলো ধরতে পারবো না। কখনো হয়তো আমার মনে হবে আমি যা করছি তাই ভালো, দারুণ হচ্ছে আর কি। মানে এই যে কমেন্ট গুলো, এই ট্রোলিং গুলো আমাকে একটুখানি হেল্প করে, যে একটুখানি দেখে নিতে, কিপ ইউ গ্রাউন্ডেড, মানে জমিতে দেখে নি কোথাও ভুল করলাম কিনা। এক্স্যাক্টলি, আমি আমার কাজটা ঠিক করে করলাম তো, সেইটা মনিটর করার একটা কারণ দেয় আমাকে। সেই তুমি তো খুব মানে এমনি মানে ইয়ে হয় যে তুমি খুব হাসি খুশি হই হই করে ইয়ে করো। তো একটা গান আছে না যে তুমি ইতনা কিউ মুস্কুরা রহে হো, ক্যা গম হ্যায় জো ছুপা রহে হো। হ্যাঁ, তো তোমার জীবনে এরকম কিছু ব্যাপারটা, মানে কিছু পাওয়া না পাওয়া কিছু আছে কি এই ক্ষেত্রে? না পাওয়ার মতন কিছু নেই, মানে সব পেয়ে গেছো। হ্যাঁ, গম আগে রেশন দোকানে যেতাম তুলতে, এখন আর যেতে হয় না। হ্যাঁ, কিন্তু মানে কবি খুশি কবি গম। হ্যাঁ, ওই গমটা তো ঠিক আছে। আর গম যেটাকে তুমি বলতে পারো যে
দরকার, গাম, হ্যাঁ, গাম। বিভিন্ন জায়গায় না, হ্যাঁ। ঘটা নয়, আচ্ছা। উইদাউট দি এপিগ্লটিস, আচ্ছা আচ্ছা, মানে গাম, শুধু গাম গাম জিইউএম গাম, যেটা সেই গামেরও খানিকটা মানে ক্ষমতা কমেছে, একটু আঠা আলগা হয়ে এসেছে সবকিছুর থেকেই আর কি। হ্যাঁ। মানে যত বয়স বাড়ছে তত মনে হচ্ছে যেন বাস ঠিক আছে আর কি। এবার বয়স কি বাড়ছে নাকি মানে শুধু ফিজিক্যাল বয়স বাড়ছে না, কি হচ্ছে? ফিজিক্যাল বয়সটা বাড়ছে। তো তোমার মনের সেটা- বয়স কত বলে তোমার মনে হয়? মনের বয়স আমার এক্স্যাক্টলি, সত্যি কথা বলতে গেলে 17। আমার থেকে ছোট, আমার আবার 26-এ আটকে আছে। না, আমি ওই 17-18, কারণ আমাকে 17-18 বাবা আছো। চিরকাল বলতেন যে কবে বড় হবি, আর কবে বড় হবি, এটা আমাকে ফেস করতে হয়েছে। মানে আমার মেয়ে হওয়ার পরেও আমাকে বাবা এক বলে, হ্যাঁ রে তুই আর কবে বড় হবি। আমি ভাবতাম, একদিন মাঝে মাঝে ভাবতাম যে বাবা এই কথাটা কেন বলছেন, মানে আমি কি তাহলে বড় হইনি? তারপর আয়নায় দেখছি না, দিব্যি বুড়ো হয়েছি, মানে শুধু বড় না, বুড়ো হয়েছি, শুধু বড় নয়, বুড়ো হয়েছি, অথচ বাবা বলছেন যে কবে বড় হবি। তুমি এখনো বড় হওনি, তোমায় দেখলে বোঝাই যায়। আচ্ছা, তুমি যে আমাদের এখানে এত কাজ করেছো, তোমার এখনো মানে তোমার মতে মনে রাখার মতো 10-এ 9 দেবে বা 10-এ 8 দেবে, এরকম কোনটা তোমার লেগেছে? ওরে বাবা, এটা কঠিন প্রশ্ন। তা একটু বলে এটা দাও না। খুব কঠিন প্রশ্ন। মানে একটা দুটো। এই যে তুমি আমাকে যে জিজ্ঞেস করো, আচ্ছা তুমি গোলা, গুলি, সাধু, নন্টে, ফন্টে, ব্রাউনি, হ্যাঁ, ছোটু, গুড়গুড়ি, কাকে তুমি বেশি ভালোবাসো, তাই কি উত্তর দেবো বলো তো? আহা, তবু মানে তোমার একটা কোনটায় কাজ করে দারুণ লেগেছে, মানে এখনো তোমার মনে আছে, যদি সেটা হয়। একটা কাজ আমি খুব রিসেন্টলি করলাম, এবং সেটা মানে মানুষের ভালোবাসাও কুড়োচ্ছে এখন। সেটা হচ্ছে ওই পরেশবাবু পরশ পাথর কুড়িয়েছিলেন, আর আমার এই গল্পটা, এই ন্যারেশনটা বা এই অ্যাক্টিংটা অনেকটা অনেক ভালোবাসা কুড়োচ্ছে। তো পরশ পাথরটা আমার মানে যা হয় আর কি, আমি অন্তত 150-200 বার দেখা একটা ছবি। সেই ছবিটা যখন মানে আমি করার সুযোগ পেলাম, থ্যাঙ্কস টু মির্চি বাংলা, যে পরেশবাবু আমার ন্যারেশনটা করতে হবে, এবং আমি যেই আমার কাছে অফারটা এসছে, আমি তখনই প্রথমেই আমি বলেছি যে শুধু ন্যারেটার, আর কিছু পাবো না। তো বললো যে না ঠিক আছে, অ্যাপ্রুভ, তুমি পরেশবাবু ওটা তুমি করছো। ব্যাস, আবার ইউটিউব খুলে বসে পড়লাম, দুবার ছবিটাকে পুরো দেখলাম, তারপর বেশ অনেকটা সময় ধরে রেকর্ডিং করলাম। প্রথমে পরেশবাবুর অংশটা তুলসী চক্রবর্তী স্টাইলে করার চেষ্টা করেছি। আমার নিজেকে আমি 10-এ 7 দিয়েছি, 7.5 দিয়েছি। অনেকে বেশিও দিয়েছেন। আবার হ্যাঁ, খুব ভালো, অনেকে লিখেছেন যে মন ভরে গেছে আর কি, যে আহা তুলসী চক্রবর্তীকে যেন সামনে দেখতে পেলাম। অনেকে লিখেছেন ও শেখরদা তো ফাটিয়ে দিয়েছে, এই সমস্ত। আবার এটাও দেখেছি তুলসী চক্রবর্তী একজনই হয়। আচ্ছা কি মুশকিল, আমি কি ওনার সঙ্গে কম্পিট করতে নেমেছি? আচ্ছা তুমি তোমার মতো করেছো। হ্যাঁ, না ঠিক তো আছে। ওইটা একটা গল্প। এছাড়া অবশ্যই আমাদের প্রথম কাজ যেটা আমি তোমার সঙ্গে করেছিলাম, গবেষণাগারে গুপ্তচর, গবেষণাগারে যেখানে গুপ্তচর। হ্যাঁ শুরু, যেখানে আর কি শুরু, যেখানে ইনফ্যাক্ট ওটা দিয়েই বোধহয় আমার পথ চলা শুরু। এটা দিয়ে আমারও পথ চলা শুরু, এবং সেই গল্পটা মিলিয়ানো হয়েছে, এটাও খুবই হ্যাঁ খুশির খবর আমার জন্য তো বটেই। মানে অফিসের চাকরি করি তো, ইনক্রিমেন্ট বলে একটা জিনিস হয় তো, তো সেটার জন্য QC তে পাস হয় তো। হ্যাঁ। ঠিক আছে। তো এছাড়াও আরো আছে লোভ, আমার মনে আছে। লোভ, হ্যাঁ, অভিনন্দন, হ্যাঁ, অভিনন্দনের লোভ মনে আছে। তাছাড়া অফকোর্স আমাদের কি বলে, অজিত, ব্যোমকেশ তো আছেই, বিকজ ঠিক হ্যাঁ, মানে এগুলো মির্চির, এগুলো থেকে যাবে, মানে এগুলো আর হ্যাঁ মির্চির ক্রিয়েশন, অনবদ্য ক্রিয়েশন, প্যাকেজিং, মানে জাস্ট আমি নিজে যখন ধরো পারফর্ম করে রেকর্ড করে চলে গেলাম, তার তো বেশ অনেক পরে ওটা শোনা যায়। তো ধরো এই সানডে সাসপেন্সটা আমিও যখন একজন শ্রোতা হিসেবে যখন আমি শুনছি কোথাও এটা চালিয়ে বা কানে দিয়ে রিল্যাক্স করে, তখন মনে হচ্ছে যে না, কাজটা ঠিকঠাক করলে তার আউটপুট ঠিকঠাকই হয়। অবশ্যই, হ্যাঁ, যতটা তুমি ঘি ঢালবে ততটাই মিষ্টি হবে। হ্যাঁ, না, যতটা গুড় দেবে ততটাই মিষ্টি হবে, যত গুড় দেবে তত মিষ্টি হবে। একদম, আমি মিষ্টি ছেড়ে দিয়েছি বলে ওই পথে হাঁটছি না। আচ্ছা, ওই জন্য ঘিয়ের দিকে এসছো। ওই জন্য ঘিয়ের দিকে গেছি। তুমি যখন প্রথম মাইকের সামনে এসেছিলে, তখন ভয় করেছিল নাকি? না, ভয় একটু করেছিল, এখনো করে ভয়?
এখন তো সেই অর্থে লাইভে থাকি না। না তাও মানে একটা কিন্তু- চরিত্র যখন ধরো 5 জন শুনছে তার সামনে তোমাকে পারফর্ম করতে একটা তো মানে অ্যাংজাইটি থাকে লোকের। হ্যাঁ। আমার তো খুবই আছে ক্যামেরার সামনে। একটু থাকে আমার মনে হয় একটা 5% থাকা উচিত, মানে 5% হ্যাঁ, না হলে হয়তো ভয় বা কাজটা- nervousness, হ্যাঁ একটু থাকা উচিত। সেটা জীবনেও কি একই নিয়ম ফলো করতে হয়? খুব বেশি ইয়ে হতে নেই, একটু জীবনের ক্ষেত্রে আমার মনে হয় আমি সেটা করিনি, মানে জীবনের ক্ষেত্রে আমি কোনোদিন এই 5% ভয়টাও রাখিনি। যখন যেটা মনে হয়েছে সেটাই করেছি, মানে ইন এভরি ওয়ে। সেটা করে হ্যাপি তুমি? হ্যাঁ, আমার কোনো রিগ্রেটস নেই। আমার Regrets মনে নেই হয় কিছু। কখনোই মনে হয়নি যে এ বাবা, হয়তো থটটা এসছে যে এ বাবা এটা না করলেও পারতাম, বা এইভাবে না ভাবলেও, মানে এইভাবে এই পথে না গিয়ে যদি অন্য পথে যেতাম, সেই থটটা হয়তো এসছে। বাট কিন্তু আদারওয়াইজ আবার পর মুহূর্তেই মনে হয়েছে ধুর, যা করেছি ঠিক করেছি। বিকজ কোথাও একটা গিয়ে সত্যি এভরিথিং ইজ প্রিডিস্টাইন্ড। কোথাও হ্যাঁ না মানে কোথাও একটা কিছু করা আছে আর কি, সেই হ্যাঁ, পথেই হেঁটেছি। তুমি যতটাই তুমি চেষ্টা করো তুমি বাইফার্কেট করে যাবে বা তুমি একটা শর্টকাট নিয়ে নেবে, হয়তো তুমি কোনো শর্টকাট নিলে, কিন্তু জেনে রাখতে হবে যে সেই শর্টকাটটাও লেখাই ছিল, সেই জন্যই তুমি নিয়েছো। আমার মনে হয় হয়তো মানে হিস্ট্রি ধরো হওয়ার পেছনে, ইতিহাসের পেছনে হয়তো 4-5টা লাইন থাকে। এবার তুমি যে লাইনে যাচ্ছ সেই ওয়াইজ যা লেখা আছে সেটা হবে। সেটা হবে, হয়তো অন্য কিছু হতে পারতো, অন্য জায়গায় গেলে সেটা তুমি যাওনি, মানে সেটা তুমি যাওনি। জীবনে ভাবেই হয় আর কি। হ্যাঁ, ঠিক। তো এখন যারা শুনছে তোমায় কিছু বলতে চাও, ট্রোলস এবং যারা তোমায় ভালোবাসে ইকুয়ালি? যারা শুনছে আমাকে, যারা আমাকে শুনবে, হ্যাঁ। তাদের সবাইকে বলবো যে অসংখ্য ধন্যবাদ, মানে ধন্যবাদ দেওয়ার আমার কোনো শেষ নেই। আমি কি পরিমাণে কৃতজ্ঞ মানে শ্রোতাদের কাছে, সেটা বলে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। তার কারণ প্রথমে 20 বছর FM রেডিওতে আরজে হিসেবে কাজ করা, সেখানেও অফুরান ভালোবাসা এবং রোমান্টিক গলা, রোমান্টিক রাতের ভয়েস। দিকটায়। হ্যাঁ, মানে শুধু রাত নয়, আমি দিনেও। চিরকাল মর্নিং জগ ছিলাম। ও আচ্ছা। তো সকাল মানে মর্নিং শোটা আমার ধরো বাঁধা ধরাই থাকতো। আমার তোমাকে শোনা রাতে রোমান্টিক একটা হ্যাঁ, গলা করে। রাতের একটা শোতে আমি, ওটাও খুব পপুলার হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। তো রেডিওর যে শ্রোতারা যে ভালোবাসাটা দিয়ে আমাকে ভরিয়ে রেখেছিল 20 বছর 21 বছর, তাদেরকে যখন বিদায় জানালাম, বিদায় জানিয়ে যখন আমি অফ হয়ে গেলাম, তখন না মাঝে মাঝে একটু মনে হতো যে ইস, এত শ্রোতা, এত জনপ্রিয়তা, এত ভালোবাসা, এত ফেম ইত্যাদি, কোথাও একটা মিস করতাম। তখন মনে হতো বাবা অনেক হয়েছে, হ্যাঁ চাকরি অনেক করেছি, আর পাচ্ছি না, এবার ঠিক আছে, এবার এটা যা খুশি ওই আবার একটা অন্য রাস্তা দেখি কি করা যায়। তারপর যখন একটা ব্রিফ গ্যাপের পর যখন মির্চি বাংলাতে আমি এই সুযোগটা পেলাম, চিরকালই আমি ডিজিটালি মুখ দেখানোর প্রতি ল্যাদখোর? একটু ল্যাদখোর। হ্যাঁ, হ্যাঁ, মানে যে মিডিয়ামে কাজ করেছি সেখানে তো যতই ভালো দেখতে হও তার কোনো দাম নেই। তুমি কতটা ভালো তোমার মানুষ। জীবনের স্বপ্ন কি ছিল? সত্যি বলতে কি, প্রথমে স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার। কারণ আমার এক জেঠু ছিলেন, তিনি জেনারেল পুলিশ ছিলেন, ছোটবেলা থেকেই তাকে আয় করতে দেখেছি। তো আমার তাহলে অন্বেষণের সুশান্ত মুর্মুর রোলটা তোমার জন্য একেবারে সুশান্ত মুর্মু একদম আমার, ওনাকে ছেপে নেওয়া আমার এই জেঠুকে। আচ্ছা, ব্যাস। তো পুলিশ হওয়ার একটা ইচ্ছে ছিল, সেটা তো হলো না। নেক্সট স্বপ্ন? নেক্সট স্বপ্ন ছিল আইএএস হব। কোনোদিকে সেই নিয়ে পড়াশোনাও ওরে বাবা, করেছিলাম, বাবা। এবং ওই মোটা মোটা বই কিনে আমাকে টার্গেট দেওয়া হয়েছিল দিনে 6 থেকে 8 ঘন্টা পড়তে হবে। তা আমি ওই 8 ঘন্টা মতন পড়তাম। তারপর একদিন একটা কোচিং ক্লাসে, মানে এই WBCS এরই একটা কোচিং ক্লাসে একদিন অঙ্কের স্যার অঙ্ক পড়াচ্ছেন, আর আমি ওই সেকেন্ড লাস্ট রোয়ে বসে আছি। সেদিন জানতে পারলাম যে আমি কতটা আনফিট ওই জায়গায়। কারণ স্যার ওদিকে বোর্ডে প্রশ্ন লিখছেন, আর প্রশ্নটা শেষ, মানে অপশনগুলো দেওয়ার আগেই ধরো একটা দিকে একটা ল্যাম্পপোস্ট, আর একটা ল্যাম্পপোস্ট থেকে উনি শুরু করলেন অপশন, স্যার 5 সেকেন্ড, স্যার 20 সেকেন্ড, স্যার বিভিন্ন উত্তর আসছে। তা আমি তো এদিক ওদিক কোনটাকে ধরবো, কাকে ধরবো, ওদিকে দেখছি উনি উত্তর পেয়ে উনি আবার প্রশ্নটা মুছে দিলেন। পরের প্রশ্নে চলে যাই, এবার ব্যাংক কতটা লাফাচ্ছে, আবার সেই প্রশ্ন। সম্ভব নয়। আমি আমার পাশের ছেলেটাকে এখন আমি মিনিট 15 বাদে ওকে জিজ্ঞেস করেছি, ভাই একটু খাতাটা দেখাতো কি কি অঙ্ক হলো, এই অঙ্কগুলো লিখে হ্যাঁ। নি, বাড়ি গিয়ে দেখবো। ওমা, সে যে আমাকে উত্তর দিয়েছিল না, আমি মানে ওটা গেঁথে গিয়েছিল এখানে। আমাকে বললো ই
তুই কি করলি এতক্ষণ? আমি বোঝার চেষ্টা করলাম যে কি হচ্ছে না হচ্ছে, প্রশ্ন উত্তর বলছে ওরে 15 সেকেন্ড সময় পাবি না, এক একটা প্রশ্ন ধরে 15 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, তুই আবার প্রশ্নগুলোকে কপি করছিস খাতায়। আমি বললাম নমস্কার। তোমার স্বপ্নগুলো খুব একটা ভালো নয়, ব্যাপারটা যা বুঝতে পারছি। আমি ভাবলাম নমস্কার, এই পথেও গিয়ে আমার লাভ নেই, অগত্যা অভিনয়। এবং ওই কলেজে থাকাকালীনই শেখরদার সঙ্গে যোগাযোগ এবং থিয়েটারের সঙ্গে যেটা যোগাযোগ। বললে বাকিটা। হ্যাঁ, এবার থিয়েটার আমাকে যে রেডিওতে এইভাবে সাহায্য করবে সেটা তখন বুঝিনি, সেটা আমি পরে রেডিওতে কাজ করতে গিয়ে বুঝেছি। তো আমার ভালোবাসা এই সমস্ত শ্রোতাদের, আমার কৃতজ্ঞতা এবং বুক ভরা ভালোবাসা, এইভাবেই ভালোবাসুন। আর যারা আমাকে ট্রোল করেন, যাদের আমাকে একদম পছন্দ হয় না, কেউ লেখেন ইস কি বিচ্ছিরি গলা, কেউ বলেন ফ্যাস ফ্যাসি একদম শোনা যায় না, কেউ লিখেছে ওফ আবার শেখরদা, আমি আর শুনবো না। আমার সে কথাটা আমি অনেকবার পড়েছি। হ্যাঁ, আবার শেখরদা, আমি আর শুনবো না। আমার তো একটু কষ্ট হয়, কিন্তু তাদেরকেও বলি যে এইভাবেই ট্রোল করতে থাকুন। আমার না, আপনারা অন্য কাউকে শুনুন, হ্যাঁ, ঋতু আছে, অগ্নি আছে, অনেকেই আছে। বাদ বাকি লোকেদের শুনুন। বাদ বাকি তো সবাই আছেই, হ্যাঁ। কিন্তু আমি আমার ক্ষেত্রে বলছি যে আমার ক্ষেত্রে যদি এরকম ভাবে ট্রোল করতে হয়, করে যান দয়া করে। তাহলে কি হবে, আমি ওই নিজেকে আরো বেটার করার সুযোগটা পাবো, যাতে একদিন আপনাদের মধ্যে একজনও কেউ ট্রোল না করে লেখে না আজ থেকে শেখরদাকে ভালোবাসলাম, যাক। সেটাই আমার প্রাপ্তি হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, নমস্কার, ভালো থাকবেন।